আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 2। তো এর আগে আমি গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1 আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের জন্য থাকছে পার্ট 2। যদি পার্ট 1টি এখনও তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, ওকে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। তুমি যদি HSC 2024 এর একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে নেবে। ওকে ওকে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। গ্রামারে তুমিও 60 পাবে। আজকের আয়োজনে থাকছে দুটি টপিক। একটি হচ্ছে 3 নাম্বার কোশ্চেন কমপ্লিটিং অফ সেন্টেন্স এবং 4 নাম্বার কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, শর্টকাট ওয়েতে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, কমপ্লিটিং অফ সেন্টেন্স অনেকের কাছে জটিল লাগে, রাইট ফর্ম অফ ভার্বস অনেকের কাছে জটিল লাগে, বাট এই দুটো টপিকই তোমার জন্য সহজ হয়ে যাবে যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। দেখো, কমপ্লিটিং সেন্টেন্সে তোমার রয়েছে কত মার্কস? 10 মার্কস, এবং 10টা সেন্টেন্স তোমাকে কমপ্লিট করতে হবে। আর রাইট ফর্ম অফ ভার্বসে রয়েছে 7 মার্কস, 14টা গ্যাপ ফিল আপ করতে হবে। তো এখানে কত মার্কস রয়েছে? টোটালি এই দুইটা টপিকের মধ্যে কিন্তু 17টি মার্কস রয়েছে। 17টি মার্কস, চিন্তা করে দেখো তুমি যে 17 মার্কস রয়েছে মাত্র দুইটা টপিকে। ওকে, তো অনেকেই আছো যে এই টপিকগুলোতে ভালো করতে পারো না, সেটা হচ্ছে সঠিক গাইডলাইনের অভাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাই দেবো যে কীভাবে সহজে তুমি সেটা করতে পারবে। ওকে, আচ্ছা দেখো, 3 নাম্বার কোশ্চেনে থাকে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ক্লোজেস বা ফ্রেজেস। তো বলা হচ্ছে যে ক্লোজ দিয়ে বা ফ্রেজ দিয়ে তোমাকে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো 1 নম্বরে আছে, 1 নম্বর বলতে এ নাম্বারে আছে যে করাপশন ইজ এ কার্স। করাপশন একটা অভিশাপ। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যকে কমপ্লিট করতে হলে কি করতে হবে তোমার? শর্টকাটটা দেখে নাও যে ইট ইজ হাই টাইম যখন থাকবে, ইট ইজ হাই টাইম যখন থাকবে তখন এখানে একটা জিনিস তোমাকে আগে বুঝতে হবে যে এখানে আছে কি ইট। এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে সাবজেক্টটা কি আছে? ইট। সাবজেক্ট যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হবে বস্তু ভিত্তিক, যেমন সেটা ইট হতে পারে অথবা সেটা যে কোনো বস্তু ভিত্তিক হতে পারে। তো যে কোনো বস্তু ভিত্তিক যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে পরবর্তী কমপ্লিটিং অংশে, যে অংশটা তুমি কমপ্লিট করবা সেই অংশে উই ব্যবহার করতে হবে। উই। তো ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যকে কমপ্লিট করতে হলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব 2 বসাইতে হবে। সাবজেক্টের পরে তোমার কি বসাইতে হবে? ভার্ব 2 বসাইতে হবে। সাবজেক্টের পরে তোমার বসাইতে হবে কি? ভার্ব 2 বসাইতে হবে। সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড বসাইতে হবে। ঠিক আছে? তাহলে তোমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড। এখন V2 কি? ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? যেমন এখানে দেখো, ইট ইজ হাই টাইম উই স্টপ অথবা রিমুভড, এই দুটো কি? V2। আর আদার ওয়ার্ডটা তুমি কোথায় পাবা? দেখো যে প্রথমে যে শুরু হয়েছিল করাপশন ইজ এ কার্স, এই করাপশনটা তুমি আদার ওয়ার্ড হিসেবে ব্যবহার করলা, জাস্ট এখানে করাপশনটা বসায় দিলা। দেখো তোমার অ্যান্সার হয়ে গেছে। সাবজেক্ট প্লাস V2, আর এই যে সেন্টেন্সের স্টার্টিং পয়েন্টে যে শব্দটা ছিল সেই শব্দটা এখানে তুমি বসায় দিলা, তোমার কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, এরপরে পরবর্তীতে আসি বি নাম্বারে। ফিজিক্যাল এক্সারসাইজেস মেক আস স্ট্রং অ্যান্ড হেলদি। ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান বি বা উইল বি স্ট্রং অ্যান্ড হেলদি, এটা অ্যান্সার হতে পারে। তো দেখো যে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ মেক ইউ স্ট্রং অ্যান্ড হেলদি, তোমাকে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট করতে বলে নাই। ফিজিক্যাল এক্সারসাইজ
মেক আস স্ট্রং অ্যান্ড হেলদি, এটা কিন্তু কমপ্লিট করতে বলে নাই, কমপ্লিট করতে হবে পরেরটায়। ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস, যদি তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করো মানে শারীরিক ব্যায়াম করো তাহলে কি ঘটবে। তো এখানে বলা হচ্ছে ইউ ক্যান বি বা উইল বি, অর্থাৎ ক্যান বি দিলেও চলবে, উইল বি দিলেও চলবে। এখন ইউ ক্যান বি আর উইল বি তো ভার, সাবজেক্টের পরে তুমি ভার বসাইলা। দেখো এখানে কি ছিল, এইখানে কিন্তু ছিল ইউ, এই ইউটাকে তুমি এইখানে নিয়ে আসছো। তো এটা তো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার, তো এখানে ভার্ব হয়েছে। এখন বাকি অংশ বা অবজেক্টটা তুমি কোথা থেকে পাবা, এই যে দেখো এখানে বলছে স্ট্রং অ্যান্ড হেলদি, তুমি জাস্ট এখানে ভার্বের পরে কি বসাই দিছো, স্ট্রং অ্যান্ড হেলদি কথাটা বসাই দিছো। দেখো তোমার সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সহজ কিন্তু কমপ্লিটিং অফ সেন্টেন্স। ওকে, আচ্ছা দেখো যে তোমার ইফ, দেখো ইফ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইন অর্ডার দ্যাট, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, টিল আনটিল, অ্যাজ সিন্স আনলেস, এই কয়েকটা কানেক্টর দিয়ে যদি কোনো বাক্য তুমি পাও, সেটাকে তুমি কমপ্লিট করার জন্য তোমাকে জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সেটা দেখো সেটা কি, অর্থাৎ আমি আবার তোমাদের সুবিধার্থে বলছি যে ইফ, তারপরে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইন অর্ডার দ্যাট, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, টিল আনটিল, অ্যাজ সিন্স আনলেস, এইগুলা দিয়ে যদি কোনো বাক্য থাকে, এগুলো যুক্ত কোনো বাক্য থাকলে সেই বাক্যের মধ্যে যদি আবার ভার্ব ওয়ান থাকে, তাহলে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ান। যদি হ্যাড বা ভার্ব টু থাকে তাহলে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস কুড বা উড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ান। আর সাবজেক্টের পরে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে তাহলে তার স্ট্রাকচারটা কি, তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস ভি থ্রি মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার ওয়ান। অর্থাৎ এই যে দেখো কয়েকটা রুলস কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। ইফ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইন অর্ডার দ্যাট, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, টিল আনটিল, অ্যাজ সিন্স আনলেস, এই কয়েকটা বাক্য মাত্র একটা ফর্মেট দিয়ে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। তো তার জন্য তোমাকে এই স্ট্রাকচার অবশ্যই কিন্তু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্টের পর যখন হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে তখন সাবজেক্টের পর তুমি কুড হ্যাভ বা উড হ্যাভ নিবা, তারপরে ভার্ব থ্রি নিবা প্লাস আদার ওয়ার্ডটা বসাই দিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা তো এইখানে দেখো যে দেখো এখানে কি ছিল যে ইফ ইউ হ্যাড, ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস, ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস, তো এইখানে দেখো ইফ যুক্ত এই বাক্যটাতে কি আছে, টেক রয়েছে, যেটা হচ্ছে ভার্ব ওয়ান। তো ভার্ব ওয়ান থাকার কারণে তোমাকে কি নিতে হয়েছে, ক্যান বা উইল নিতে হয়েছে, তারপরে সাথে আবার ভার্ব ওয়ান নিতে হয়েছে। তার বাকি অংশটা তুমি তো প্রশ্ন থেকে নিতে পারতো। স্ট্রং অ্যান্ড হেলদি কথাটা কোথা থেকে আসছে, প্রশ্ন থেকে আসছে। এইভাবে দেখো, এইভাবে যদি এরকম থাকতো ইফ ইউ টুক ফিজিক্যাল এক্সারসাইজেস, তাহলে তার অ্যান্সারটা কি হইতো, তার অ্যান্সারটা হয়তো ইউ কুড বি বা উড বি স্ট্রং অ্যান্ড হেলদি। এখন কুড বি আসছে কেন, কারণ এইখানে টুকটা হচ্ছে ভার্ব টু, এই জন্য। আবার দেখো ইফের পরে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে লিখতে হবে যে ইউ কুড হ্যাভ বিন স্ট্রং অ্যান্ড হেলদি, ইউ কুড হ্যাভ বিন স্ট্রং অ্যান্ড হেলদি। কেন, কারণ ইফের পরে কি পাইছো, ইফের পরে যে সাবজেক্ট আছে তারপরে হ্যাড রয়েছে, কি রয়েছে, হ্যাড রয়েছে। হ্যাড প্লাস ভার্ব থ্রি যখন থাকবে তখন সাবজেক্টের পরে কুড হ্যাভ বা উড হ্যাভ, তারপরে ভার্ব থ্রি, তারপরে আদার ওয়ার্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো কত সহজ, কত শর্টকাট। আচ্ছা এরপরে দেখো চলে যাচ্ছে সি নাম্বার বাক্যে। হি ওয়াজ মাই ক্লাসমেট, হি ওয়াজ মাই ক্লাসমেট, সে ছিল আমার সহপাঠী। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, অনেক বছর পার হলো বা অনেক বছর থেকে, অনেক বছর পার হলো, এরকম বিষয় বোঝাতেছে। তো দেখো আমি তোমাদেরকে প্রথমে বলছি যখন তুমি দেখবে যে ইট কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অবস্থান আছে, ইটটা সাবজেক্ট হিসেবে আছে,
তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তুমি উই সাবজেক্ট হিসেবে নিবা দ্বিতীয় অংশে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সিন্স যুক্ত বাক্যে এদের যেখানে সিন্স রয়েছে, সিন্সটা যদি মাঝখানে পড়ে, এই সিন্স মানে কি হতে বা থেকে, তো এটা যখন মাঝখানে পড়বে, হ্যাঁ, অর্থাৎ সিন্স অর্থ হতে অথবা থেকে, সিন্স অর্থ হতে অথবা থেকে। তো প্রেজেন্টের পরে যদি সিন্স থাকে তাহলে সাবজেক্টের পরে তুমি মিড ফার্স্ট কথাটা বসায় দিবা, সাবজেক্টের পরে মিড ফার্স্ট অথবা সাবজেক্ট পরে লিড দেওয়ার কথাটা বসায় দিবা, তাহলে তোমার অ্যান্সারটা অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের পরে, হ্যাঁ, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে বা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। তো তারপরে যদি তুমি সিন্স কথাটা পাও তাহলে সাবজেক্টের পরে মিড ফার্স্ট অথবা সাবজেক্ট বসায় লিড দেওয়ার কথাটা বসায় দিয়ে তোমার ওই বাক্যটা হয়ে যাবে। অনুরূপভাবে যদি পাস্টের পরে সিন্স পাও, পাস্টের পরে সিন্স পাও তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সাবজেক্টের পরে তোমাকে হ্যাড মিড ফার্স্ট অথবা সাবজেক্টের পরে হ্যাড লিভ দেয়ার কথাটা বসায় দিলেই তোমার কিন্তু হয়ে যাবে, সেন্টেন্সটা হয়ে যাবে। ওকে, দেখো এক্সাম্পল শুধু তোমাকে বোঝাচ্ছি। যেমন দেখো এখানে আছে হি ওয়াজ মাই ক্লাসমেট, হি ওয়াজ মাই ক্লাসমেট, তারা বলছে ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, তো এটা কি প্রেজেন্ট, তো প্রেজেন্টের পরে সিন্স আছে, তো এই জন্য তুমি এখানে কি বসাবা, এই জন্য এখানে বসাবো উই হ্যাড মিট ফার্স্ট অথবা উই হ্যাড লিভড ইন ঢাকা। অপরদিকে যদি পাস্টের পর সিন্স থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, উই হ্যাড মিট ফার্স্ট অথবা উই হ্যাড লিভড ইন ঢাকা। ওকে ওকে আচ্ছা, এরপরে দেখো যে ডি নাম্বার, হি ইজ এ কোয়াক, সে একজন হাতুড়ে। হাতুড়ে মানে কি, রোগ নির্ণয়ে যে হাতড়ে মরে, হ্যাঁ, হাতুড়ে ডাক্তার বলি আমরা, ওটার নাম হচ্ছে ইংরেজিতে কোয়াক। তাহলে হি ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ ইফ। তো এখানে দেখো অ্যান্সারটা কি হয়েছে, যে হি নিউ এভরিথিং, আর হি বিহেভড অ্যাজ ইফ থাকার কারণে হয়েছে হি হ্যাড নন এভরিথিং। তো দেখো এটা কেন হয়েছে, এটার কারণটা কি, তো দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্য যদি থাকে, অ্যাজ ইফের পরে যদি ভার্ব ওয়ান পাও তাহলে সাবজেক্ট বসায়া লিখবা নিউ এভরিথিং, সাবজেক্ট বসায়া, মানে অ্যাজ ইফ যুক্ত বাক্যে যদি ভার্ব ওয়ান পাও তাহলে সাবজেক্টের পরে নিউ এভরিথিং, আর ভার্ব টু যদি পাও তাহলে সাবজেক্ট বসায়া হ্যাড নন এভরিথিং। বাস, তোমার সেন্টেন্স অটোমেটিক হয়ে গেল। তুমি অর্থ বুঝো বা না বুঝো, তোমার কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাবে। তো দেখো এক্সাম্পল তোমাদের বলছিলাম যেটা, সেটা হচ্ছে হি ইজ এ কোয়াক, হি বিহেভস। তো এই জায়গাটা খেয়াল করো, বিহেভস এটা ভার্ব ওয়ান, এই জন্য সাবজেক্টের পরে নিউ এভরিথিং বসছে, আর তারপরে কিন্তু ভার্ব টু বিহেভড আছে, এই জন্য এখানে বসছে সাবজেক্টের পরে হ্যাড নন এভরিথিং। ওকে, দেখো অটোমেটিক কিন্তু হয়ে যাবে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। ডি নাম্বার বাক্যে আসি, আই হ্যাভ টু রিচ ইন ঢাকা বিফোর 2 PM। হ্যাঁ, আমার দুপুর 2টার আগে ঢাকা পৌঁছাতে হবে। আই ওয়াক ফাস্ট, আমি দ্রুত হাঁটি, লিস্ট, নইলে আই শুড মিস দ্য বাস অথবা আই শুড মিস দ্য পয়েন্ট। এখানে অ্যান্সার হতে পারে আই শুড মিস দ্য বাস অথবা আই শুড মিস দ্য পয়েন্ট। অর্থাৎ লিস্টযুক্ত বাক্যকে শর্টকাট ওয়েতে যদি তুমি কমপ্লিট করতে চাও তাহলে জাস্ট তুমি যে সাবজেক্ট থাকবে, লিস্টযুক্ত বাক্যে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড বসায়া মিস দ্য পয়েন্ট কথাটা বসায় দিবা, তাহলে তোমার কিন্তু ওই কমপ্লিটিং সেন্টেন্সটা হয়ে যাবে। দেখো কত ইজি তোমাদের জন্য কমপ্লিটিং অফ সেন্টেন্স। ওকে, হ্যাঁ, দেখো এখানে কি আসলে আই ওয়াক ফার্স্ট, লিস্ট, আই শুড মিস দ্য বাস অথবা মিস দ্য পয়েন্ট। মিস দ্য পয়েন্ট যদি লেখো তাহলে যে কোনো সেন্টেন্সে মিলবে। মিস দ্য বাস কিন্তু সবসময় মিলবে না, মিস দ্য বাস, মিস দ্য ট্রেন, এগুলো সবসময় মিলবে না, সব সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু তুমি যদি মিস দ্য পয়েন্ট কথাটা লেখো তাহলে কিন্তু এটা সব সেন্টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ওকে, দেখো কত সহজ বিষয়টা। ই নাম্বার বাক্যে চলে আসি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ এ ভাস্ট পপুলেশন অথবা উই ক্যান গেট পিস। এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছ যে উই ক্যান গেট পিস, এইটা যদি ব্যবহার করো তাহলে যে কোনো সেন্টেন্সে মিলবে। তো দেখো শর্টকাটটা দেখো, যে দো অল দো, দেখো কি আছে, দো অল দো ইন স্পাইট অফ, বারযুক্ত বাক্যে পজিটিভ যদি বোঝায়, কি বোঝায়, পজিটিভ বোঝালে তুমি লিখবা জাস্ট উই ক্যান নট গেট পিস, মানে পজিটিভ থাকলে তুমি বুঝবা লিখবা উই ক্যান নট গেট পিস।
আর নেগেটিভ যদি থাকে তাহলে লিখবা উই ক্যান গেট পিস, তার মানে বিপরীত হবে। তো পজিটিভ হলে তো আমরা সাধারণত পজিটিভ বাক্য লিখি, তো এই জায়গায় হবে উল্টা। কেন? কারণ দো, অল দো, ইন স্পাইট অফ, বাট এইগুলো আছে, এই জন্য বিপরীত হবে। মানে পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়। সাধারণত পজিটিভ থাকলে তো পজিটিভ বাক্য হয়, আর নেগেটিভ থাকলে নেগেটিভ বাক্য হয়, কিন্তু এই জায়গায় কিন্তু বিষয়টা উল্টা। ঠিক আছে? তো দেখো এইখানে দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা বস্তু, বাংলাদেশ একটা বস্তু, সেই জন্য এখানে আমরা উই ব্যবহার করছি, উই। এরপর জাস্ট বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, এই স্মল শব্দটা থাকার কারণে এটা নেগেটিভ বোঝাইতেছে। তো নেগেটিভ বাক্যে কি অ্যান্সারটা কি হবে? পজিটিভ। এজন্য উই ক্যান গেট পিস, উই ক্যান গেট পিস কথাটা বসায় দাও, যে কোনো সেন্টেন্সই মিলবে। ঠিক আছে? এখন এইখানে সাবজেক্টটা বস্তু ভিত্তিক দেখে আমরা উই ব্যবহার করছি, এখানে ব্যক্তি ভিত্তিক যদি থাকতো, যেমন এখানে বাংলাদেশ না থেকে হি থাকতো, তাহলে এখানে দ্বিতীয় অংশে কিন্তু আমরা হি ব্যবহার করতাম, এখানে তাহলে আমরা হি ব্যবহার করতাম। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে আসি এফ নাম্বার বাক্যে। হি ইজ ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে আগ্রহী। হি কেম টু ইউ উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ। তো দেখো এই বাক্যটা ভালো করে দেখো, যে এখানে কি আছে, যে হি ইজ ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে সে আগ্রহী। হ্যাঁ, হি কেম টু ইউ, হি কেম টু ইউ উইথ এ ভিউ টু, সে তোমার কাছে কোন উদ্দেশ্যে আসছে? হ্যাঁ, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য আসছে। তো এখানে লার্নিং, লার্নিং কথাটা এখানে হইলো কেন? এখানে এই জায়গাটাতে লার্নিং হইলো কেন? তার কারণ হচ্ছে এখানে উইথ এ ভিউ টু নামে একটা ফ্রেজ আছে, উইথ এ ভিউ টু নামক একটা ফ্রেজ থাকার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি, আর বাকি অংশটা তুমি এই প্রশ্ন থেকেই লিখবা। যে বাকি অংশ আছে সেটা তুমি কোথা থেকে লিখবা? সেটা তুমি এই প্রশ্নতে, ইংলিশ কথাটা লেখা হয়েছে জাস্ট। তো ইংরেজি তো শিখার বিষয়, এই জন্য লার্ন, লার্নের সাথে আইএনজি করছো, আর প্রশ্ন থেকে তুমি ইংলিশ কথাটা লিখছো। দেখো তোমার অ্যান্সার হয়ে গেছে। তো মনে রাখতে হবে কিছু ফ্রেজ বা প্রিপোজিশন আছে, যেমন উইথ এ ভিউ টু, প্রিফার টু, লুক ফরওয়ার্ড টু, ওয়াজ ইউজ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড। এরপর আরও আছে কিন্তু, দেখো এরপর কি আছে, যে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, বিকজ অফ, বাই, উইদাউট, অফ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, হোয়াইল। এইগুলো থাকলে কি করতে হয়? এইগুলো থাকলে ভার্বের সাথে, এই ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। এই শব্দগুলো থাকবে যখন, তখন তুমি কি করবা? ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসায় দিবা প্রশ্ন থেকে। ওকে। আচ্ছা দেখো এখানে এই বিষয়টা, যে এখানে যেহেতু উইথ এ ভিউ টু কথাটা ছিল, উইথ এ ভিউ টু কথাটা থাকার কারণে ভার্বের সাথে আইএনজি করছো, আর বাকি অংশ প্রশ্ন থেকে লিখে দিছো। আচ্ছা যাচ্ছি এবার পরবর্তী যে বাক্যটা আছে, দ্য রিলেশন বিটুইন টু ব্রাদার্স ইজ নট গুড অ্যাট অল, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক মোটেই ভালো নয়। ইয়েস্টারডে নো সুনার হ্যাড উই গন দেয়ার হোম দেন, এতটুকু দেওয়া আছে, গ্যাপ অংশে তোমার লিখতে হবে দে কোয়ারেল অথবা দে কেম। তো এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে নো সুনার হ্যাড এই রুলস থেকে এটা আসছে। দেখো শর্টকাটটা দেখো, যে নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কেয়ারসলি হ্যাড ডট ডট হোয়েন, অ্যাজ সুন অ্যাজ বা হোয়েন যুক্ত বাক্য থাকলে তোমাকে কি করতে হবে? ভিন্ন সাবজেক্ট ব্যবহার করতে হবে, ভিন্ন সাবজেক্ট। এটা আবার কি? যে ভিন্ন সাবজেক্টটা কি? ভিন্ন সাবজেক্ট মানে যে সাবজেক্টটা সেন্টেন্সে আছে সেইটা না দিয়া অন্য কোনো কিছু দেওয়া। ধরো হি আছে, হি ব্যবহার করলো না, তুমি সি ব্যবহার করলে। হ্যাঁ, তো হি আছে, হি ব্যবহার না করে তুমি সি ব্যবহার করলা, এটাই হচ্ছে ভিন্ন সাবজেক্ট। মানে ব্যতিক্রম আর একটা সাবজেক্ট নিতে হবে, তারপর জাস্ট তুমি কেম কথাটা বসায় দিবা। তুমি রুলস পারো বা না পারো, অর্থ বুঝো বা না বুঝো, তোমার কিন্তু কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। যেমন এখানে ছিল কি, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড উই গন দেয়ার হোম, নো সুনার হ্যাড উই। তো এখানে দেখো উই ছিল, উই থাকার কারণে এখানে আর উই দ্বিতীয় অংশ না নিয়ে এখানে দে নেওয়া হয়েছে। দে কেন নিলাম? কারণ এখানে ব্রাদার্স, দুই ভাই ছিল আর কি। তো তাদের পরিবর্তে কি দে, দের পরে যার শুধু কেম কথাটা বসানো হয়েছে। দেখো অ্যান্সার হয়ে গেছে। তো নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ বা হোয়েন যুক্ত বাক্যে জাস্ট ভিন্ন সাবজেক্ট বসায় কেম দিতে হবে। আর যদি তুমি অর্থটা বুঝো তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে
যে ভিন্ন সাবজেক্ট বসায় ভার্ব টু, এখানে যে কোয়ারেল এটা হচ্ছে ভার্ব টু, আর এখানে কেম এটা কি ভার্ব টু। জাস্ট সাবজেক্টের পরে তোমাকে ভার্ব টু বসায় দিতে হবে। মাই চাইল্ডহুড মেমোরিজ ব্যাক মি ইন দি পাস্ট, আমার অতীত স্মৃতি আমাকে অতীতে নিয়ে যায়। আই উইশ বা উড দ্যাট। তো দেখো উইশ বা উড দ্যাট যুক্ত যে বাক্য আছে, উইশ বা উড দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লিট করতে হলে কি করতে হবে তোমাকে? উইশ বা উড দ্যাট যুক্ত বাক্য থাকলে তোমাকে সাবজেক্টের পরে অয়ার লিখতে হবে, অয়ার, সাবজেক্টের পরে অয়ার। এরপরে তোমাকে কি করতে হবে? অয়ার লেখার পরে, হ্যাঁ অয়ার লিখতে হবে, অয়ার। তারপর তোমাকে লিখতে হবে এ অথবা এন, এ অথবা এন। এর সাথে যে আদার ওয়ার্ডটা হবে সেটা হবে সংশ্লিষ্ট নাউন, কোন নাউনটার কথা বলা হয়েছে এই সেন্টেন্স সেটা। যেমন মাই চাইল্ডহুড মেমোরিজ ব্যাক মি ইন দি পাস্ট, আমার অতীত স্মৃতি আমাকে অতীতে নিয়ে যায়। আই উইশ আমার ইচ্ছা জাগে, বা উড দ্যাট ইচ্ছা জাগে। এখানে সাবজেক্ট ছিল কি আই, তো আই দেওয়া হয়েছে, এরপরে অয়ার ব্যবহার করা হয়েছে। এখন যেহেতু চাইল্ডহুডের কথা বলা হইতেছে, তাহলে অবশ্যই আমি কি হইতে চাইতেছি? আবার শিশু হইতে চাইতেছি। তো এই জন্য এখানে লিখতে হবে কি এ চাই, অর্থাৎ উইশ যুক্ত বাক্যে সাবজেক্টের পরে অয়ার হয়, এ অথবা এন আর্টিকেল হিসেবে বসে, এবং তারপরে ওই সেন্টেন্সের সাথে সংশ্লিষ্ট, ওই বাক্যের সাথে সংশ্লিষ্ট একটা নাউন তোমাকে নির্বাচন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে যদি তুমি দিতে আই ওয়ারে বাট, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা হবে না। কেন হবে না? কারণ এখানে চাইল্ডহুডের কথা বলা হইতেছে, এই জন্য এখানে কিন্তু বাট কথাটা ব্যবহার করলে হবে না। বা এখানে যদি তুমি এ ডক্টর কথাটা ব্যবহার করো তাহলেও কিন্তু সেটা হবে না। ঠিক আছে? ওকে। লাস্ট উইক উই ওয়েন্ট টু সোনারগাঁ পিকনিক স্পট, উই হায়ার্ড এ বাস টু গো দেয়ার, এটা অ্যান্সার হতে পারে। অর আসিফ ওয়েন্ট টু মার্কেট, আই স হিম গোয়িং টু মার্কেট। তো দেখো এইটা কিভাবে হইল। ঠিক আছে, আই নাম্বার যে বাক্যটা, এই শর্টকাটটা দেখে নাও যে বাক্যে অবজেক্ট, বাক্যে অবজেক্ট বস্তুবাচক হলে টু প্লাস ভার্ব ওয়ার্ড প্লাস আদার ওয়ার্ড বসাতে হবে। আর অবজেক্ট ব্যক্তিবাচক হলে ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড বসাতে হবে। তো এখানে দেখো প্রথম যে বাক্যটা আছে, এই বাক্যে কিন্তু যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে একটা বাস, এ বাস। তাহলে এ বাস কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে বস্তু হওয়ার কারণে টু প্লাস ভার্ব ওয়ার্ড, তাহলে এখানে এই জন্য টু গো দেয়ার হয়েছে। আর পরের বাক্যটা খেয়াল করে দেখো, আসিফ ওয়েন্ট টু মার্কেট, এখানে তো ফুল স্টপ হয়ে গেছে যে আসিফ বাজারে গিয়েছিল। আই স হিম, এখানে হিম কি? হিম একটা অবজেক্ট। তো এই হিমটা কি কোনো ব্যক্তি না এটা কোনো বস্তু? অবশ্যই একটা বস্তু, কারণ আমরা জানি যে হি এর অবজেক্ট হচ্ছে হিম। আর যেহেতু হি হচ্ছে ব্যক্তি, তাহলে হিম এটাও ব্যক্তি। তো এই জন্য এখানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তো এই জন্য এখানে কি হয়েছে? গোয়িং টু মার্কেট। ওকে, তার মানে অবজেক্ট যখন বস্তু হবে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান, আর অবজেক্ট যখন ব্যক্তি হবে তখন ভার্বের সাথে আইএনজি করতে হবে। আই হ্যাভ এ সিরিয়াস ডিসকাশন উইথ সুমন, ডু ইউ নো হোয়ার হি লিভস? তো এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ এ সিরিয়াস ডিসকাশন উইথ সুমন, সুমনের সাথে আমার জরুরি আলাপ আছে, সুমনের সাথে আমার জরুরি আলাপ আছে। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। তো এইখানে দেখো যে হোয়ার যুক্ত বাক্য, শর্টকাটটা দেখে নাও যে হু বা হুইজ যুক্ত বাক্য থাকলে ভার্বের পরে আদার ওয়ার্ড বসাতে হবে। হ্যাঁ, এখানে কোনো সাবজেক্ট বসাতে হবে না, জাস্ট তোমার কী করতে হবে? ভার্বের পরে আদার ওয়ার্ড বসাতে হবে। আর হোয়েন বা হোয়ার যুক্ত বাক্য যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ হু বা হুইজ থাকলে এখানে সাবজেক্ট হয় না, আর যদি হোয়েন বা হোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টও ব্যবহার করতে হবে, ভার্ব আদার ওয়ার্ড। আর হু বা হুইজ থাকলে শুধু ভার্ব থেকে শুরু হবে, ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এই জন্য এখানে কি হয়েছে দেখো যে হোয়ার যুক্ত ছিল, যেহেতু এখানে হোয়ার ছিল, তাহলে হোয়ার থাকলে সাবজেক্টের পরে কি বসানো হয়েছে? সাবজেক্টের পরে
ভার্বটা বসানো হয়েছে, এখানে আদার ওয়ার্ড প্রয়োজন হয় না বিধায় আদার ওয়ার্ডটা দেওয়া হয়নি। হ্যাঁ, হোয়ার হি লিভস এতটুকু লেখার কারণে এটা অর্থপূর্ণ হয়ে যায়। ওকে, তো এই দেখো মাত্র 10টা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ দিয়ে দিলাম, 10টা সেন্টেন্স মাত্র দিয়ে। ঠিক আছে, তো এই 10টা সেন্টেন্স এই যে আমার হ্যান্ড নোট, এই হ্যান্ড নোটের মধ্যে রয়েছে। এই হ্যান্ড নোটটা তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে, তবে সেটা অবশ্যই 1 তারিখের আগে নয়, আগামী 1 জুনের আগে কিন্তু এটা কিন্তু আমি দিতে পারবো না, কারণ এটা এখনও এটার লেখালেখির কিছু কাজ কিন্তু এখনও বাকি আছে। আশা করি 1 তারিখের মধ্যে আমি তোমাদের এটা হাতে পৌঁছে দিতে পারবো, তার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। ওকে, আচ্ছা ওকে, এবার চলে যাই 4 নাম্বার কোশ্চেনে, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। একদম সহজ একটা টপিক, বাট এটাতে অনেকেই ভুল করে। আর এই ভুল করার করার পিছনে যে কারণটা, সেই কারণটা হচ্ছে কি, যে তোমরা আসলে ভার্ব যে রিয়েল যে ফর্ম হয় সেই ফর্মগুলো জানো না, ভার্বের ফর্ম কয়টা এটা জানো না, আর ভার্বের ফর্মগুলো তোমাদের মুখস্থ নাই। তোমাদের এটা অনেক বড় ভুল যে তোমরা ভার্বের ফর্মগুলো মুখস্থ করো না। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো তোমরা মুখস্থ করো না, আর এই মুখস্থ না করার কারণে বিপদে কিন্তু তোমরা পড়ে আছো, এটার জন্য তোমরা নিজেরাই দায়ী। ওকে, আচ্ছা দেখো ভার্বের ফর্ম হচ্ছে 5টা। একটা হচ্ছে ভার্ব 1, দেখো একটা হচ্ছে কি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 5। ওকে, ভার্ব 5 পর্যন্ত 5টা ফর্ম আছে। এই 5টা ফর্মের ব্যবহার যে বুঝতে পারবা, আজকে এই ভিডিও থেকে তুমি সেটা বুঝতে পারবা। তো সেটা কিভাবে বুঝতে পারবা সেটাই আমি তোমাদেরকে বলতেছি। আর এই 5টা ফর্ম যদি, এই 5টা ফর্মের মধ্যে যদি তোমার কোনো প্রকার কোনো ডাউট থাকে তাহলে কিন্তু রাইট ফর্ম ভার্ব তোমার দ্বারা হবে না, এটা আগেই বলে দিলাম যে এই 5টা ফর্ম, এই জন্য খুবই মনোযোগ দিয়ে এটা বুঝতে হবে তোমার। ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলি, হ্যাঁ বুঝি। ভার্ব 2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর ভার্ব 5 হচ্ছে ইনফিনিটিভ যেটাকে বলা হয়, অর্থাৎ 2 প্লাস ভার্ব 1। ওকে, যেমন ডু, ডিড, ডান, ডুইং, টু ডু। আবার অনুরূপভাবে গো, ওয়েন, গন, গোয়িং, টু গো। এইভাবে তোমাদের এটা বুঝতে হবে যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, এই যে 4টা ফর্ম আছে, 5টা ফর্ম আছে, এই 5টা ফর্ম সম্পর্কে যার আইডিয়া আছে তার রাইট ফর্ম ভুল হওয়ার কোনো চান্সই নেই। ওকে, আচ্ছা এখন তোমাকে বুঝতে হবে যে কখন সেন্টেন্সে তুমি শূন্যস্থানে কখন তুমি ভার্ব 2 বসাবা, কখন ভার্ব 1 বসাবা, ভার্ব 3 কখন বসাবা, ভার্ব 4 কখন বসাবা, ভার্ব 5 কখন বসাবা। ওকে, আচ্ছা দেখো, যদি অতীত বুঝায়, অতীত বুঝালে ভালো করে খেয়াল করবা কিন্তু এই বিষয়গুলো, যে অতীত বুঝালে ব্র্যাকেটের সবগুলো ভার্ব 2 বা পাস্ট ফর্ম করতে হবে। হ্যাঁ, তোমাকে তো রাইট ফর্ম ভার্বস একটা প্যাসেজ আকারে থাকবে এবং সেখানে ব্র্যাকেটে কিন্তু ভার্ব দেওয়া থাকে, এবং মজার বিষয় হচ্ছে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া থাকবে সেগুলো সবই হচ্ছে ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এখন ওই প্যাসেজটা দ্বারা যদি তুমি বুঝো এটা অতীত, তাহলে সবগুলো তোমাকে কি করতে হবে, ভার্ব 2 করে দিবা, মানে ভার্বের পাস্ট ফর্ম করে দিবা। সবগুলো শূন্যস্থানে কি করবা, ভার্বের ব্র্যাকেটে যে শব্দগুলো আছে সেগুলো ভার্বের পাস্ট ফর্মে রূপান্তরিত করে দিবা। এখন অতীত বুঝাবে কিভাবে, অতীত নির্দেশক শব্দ থাকলেই সেটা অতীত। যেমন ওয়ান্স, এগো, লং এগো, ওয়াজ ওয়ার, ওয়ান্স এগো, লং এগো, ওয়াজ ওয়ার, ডিড, ভার্ব 2, যে কোনো ভার্ব 2 মানেও অতীত, কিংবা অতীত সাল বা সময় দেওয়া থাকতে পারে, 1971 সাল, তার মানে এটা একটা অতীত। হ্যাঁ, 2023 এখন তোমার কাছে অতীত, কিন্তু 2024টা এখন কি বর্তমান, আবার 2025 কি ভবিষ্যৎ। তো যখন দেখবা যে এরকম অতীত বোঝাচ্ছে ওই প্যাসেজটা দ্বারা, তাহলে সবগুলা ভার্বই তুমি কি করে দিবা, ভার্বের পাস্ট ফর্ম করে দিবা। ভার্ব 1-এ থাকবে সেটাকে জাস্ট তুমি ভার্বের পাস্ট ফর্মে রূপান্তরিত করে দিবা। ঠিক আছে, আচ্ছা এখন যদি অতীত না বোঝায় তাহলে ব্র্যাকেটের সবগুলো ভার্ব 1-ই থাকবে, তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেটের সবগুলো ভার্ব কি থাকবে, ভার্ব 1-ই থাকবে। ঠিক আছে, এটা তাহলে ভার্ব 1-ই থাকবে। সাধারণত হি, শি, ইট এবং সাবজেক্টের শেষে এস বা ইএস নাই, এরকম ভার্বগুলো সিঙ্গুলার হবে, এরকম ভার্বগুলো কী হবে, সিঙ্গুলার হবে। আর যদি উই, ইউ, দে
এবং সাবজেক্টের শেষে এস বা ইএস আছে, সেসব ক্ষেত্রে ভার্ব হবে কি? প্লুরাল হবে। সেসব ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। তাহলে সিঙ্গুলার কখন ভার্ব হয়? যখন হি শি ইট, অর্থাৎ হি শি ইট থাকবে এবং সাবজেক্টের শেষে এস বা ইএস থাকবে না, তখন তাদের ভার্ব হবে সিঙ্গুলার। আর যখন উই ইউ দে থাকবে এবং সাবজেক্টের শেষে এস বা ইএস থাকবে, তাদের ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, এখন ভার্বের সিঙ্গুলার প্লুরাল কি? দেখো, সাবজেক্ট এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এর সাথে স্টুডেন্টস থাকার কারণে এটা হচ্ছে প্লুরাল। এটা কি? সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল গেল। এবার আসি ভার্বের সিঙ্গুলার প্লুরাল। ভার্ব ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। ডাজ হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরাল। আচ্ছা, এই যে বিষয়টা তোমাদের দেখাইলাম, এই বিষয়টাতে তুমি কি দেখতে পাইতেছো বা কি বুঝলে একটু বলো তো, একটু কমেন্টের মধ্যে জানাই দাও। হ্যাঁ, দেখো, একটা বিষয় খেয়াল করছো কি, যে যখন কোনো সাবজেক্টের সাথে এস থাকে তখন সেটা প্লুরাল। আবার খেয়াল করে দেখো, কোনো ভার্বের সাথে যদি এস থাকে তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার। যেমন ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, ডাজ সিঙ্গুলার। এরপর যদি থাকে প্লেস, প্লেস মানে খেলা করা, যেটা প্লেস। তো এই প্লের সাথে এস আছে, তার মানে এগুলো সব সিঙ্গুলার। তার মানে কোনো নাউনের সাথে বা কোনো সাবজেক্টের সাথে যদি এস থাকে তাহলে সেটা প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যখন এস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার। এখানে এ স্টুডেন্ট এরপরে ইজ হতে পারে, এ স্টুডেন্ট ইজ, কিন্তু যখন স্টুডেন্টস থাকবে তখন কিন্তু আর ইজ হবে না, তখন হবে আর। অর্থাৎ যখন সাবজেক্টের সাথে এস থাকবে তখন যে সমস্ত ভার্বে এস আছে সেটা তুমি নিতে পারবা না। এস নাই তাহলে অপরটা নিতে হবে। ইজ না নিয়ে তোমাকে তখন কি নিতে হবে? স্টুডেন্টস আর হবে। এ স্টুডেন্ট থাকলে ইজ হবে, এ স্টুডেন্ট ইজ হবে, কিন্তু স্টুডেন্টস থাকলে কি হবে? আর হবে। ওকে, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। ওকে, এবার আসি ভি3তে। দেখো, সাবজেক্ট যদি কাজ করতে না পারে, একটা সাবজেক্ট, সেন্টেন্সে এক সাবজেক্ট, কিন্তু সেই সাবজেক্টটা তার নিজের কাজ থেকে করতে পারলো না, তাহলে কি হবে? তাহলে অক্সিলারি প্লাস ভার্ব 3 বুঝবে। সেন্টেন্সের সাবজেক্ট ঠিকই আছে কিন্তু সে তার নিজের কাছ থেকে করতে পারে না, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে অক্সিলারি বসাইতে হবে, অক্সিলারি বসাইতে হবে, আর ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। যেমন ফুটবল, তুমি একটা জিনিস খেয়াল করো যে ফুটবল দিয়ে আমরা ফুটবল খেলি, কিন্তু ফুটবল কি নিজেই ফুটবল খেলতে পারে? পারে না। তাহলে এই জায়গায় ফুটবল নিজে কাজ করতে পারে না। তো নিজে কাজ করতে পারে না যেহেতু, এই জন্য তোমাকে কি করতে হবে? ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে হলে অক্সিলারি প্লাস ভার্ব 3, অর্থাৎ ইজ প্লেড হবে। ফুটবল ইজ প্লেড। তো আমরা এটাকে যেহেতু বর্তমান ধরছি এই সেন্টেন্সটাকে, এই জন্য ইজ কথাটা ব্যবহার করছি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা লিখতে পারতাম অতীত ধরলে আমরা কি লিখতাম? ওয়াজ প্লেড, ওয়াজ প্লেড। যেহেতু আমরা এটা বর্তমান ধরছি এই জন্য ইজ প্লেড, অক্সিলারি হিসেবে ইজ নিছি। আর এই প্লে, এইটার ভার্ব 3 হচ্ছে প্লেড। ওকে, আচ্ছা, যেহেতু ফুটবল কাজ করতে পারতাম, নিজের কাছে করতে পারে না, এই জন্য অক্সিলারি প্লাস ভার্ব 3 বসাইতে হয়েছে। এখন হি তো আবার কাজ করতে পারে, এখানে দেখো হি আছে, হি কথাটা আছে, দেখো হি। এখন হি মানে কি? সে তো নিজের কাজ করতে পারে, সে তো ফুটবল খেলতে পারে, তাহলে সে নিজের কাজটা নিজেই করে, খেলার কাজটা সে নিজেই করতেছে। তো এই জন্য এখানে কিন্তু অক্সিলারি আর ভার্ব 3 হবে না, এইখানে জাস্ট কি হবে? প্লে। তো হি যেহেতু সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, এস অথবা ইএস যোগ করে নিতে হয়। ওকে ওকে, এবার চলে আসি ভার্ব 4-এ। কিছু ফ্রেজ বা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিছু ফ্রেজ বা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয়টি আইএনজি হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু আগে যে কমপ্লিটিং সেন্টেন্স পড়াইলাম, ওই কমপ্লিট সেন্টেন্স আমি বলছিলাম কিছু ফ্রেজ বা প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ। উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ।
তো এই উইথ এ ভিউ টু থাকার কারণে তোমার কি করতে হবে, আইএনজি করতে হবে। অর্থাৎ এখানে লার্ন ছিল, জাস্ট তুমি লার্নকে লার্নিং বানায় দিস। আবার দেখো একটা সিম্পল সেন্টেন্সে যখন দুইটা ভার্ব, স্টার্টেড এটা একটা ভার্ব, আবার ফলো এটা একটা ভার্ব, তাহলে কয়টা ভার্ব হলো, দুইটা ভার্ব হলো। তো দুইটা ভার্ব থাকার কারণে কি হয়েছে, দ্বিতীয়টাকে তোমার আইএনজি করতে হয়েছে। দ্বিতীয়টাকে তোমার এই যে ফলো ছিল, এই ফলোটাকে কি করতে হয়েছে, আইএনজি করতে হয়েছে। তো এই গেল ভার্ব 4 এর ব্যবহার বা আইএনজির ব্যবহার। এবার আসি ভার্ব 5। কোন সেন্টেন্সে অবজেক্ট ব্যক্তিবাচক হলে বা সেন্টেন্সটি দ্বারা উদ্দেশ্য বোঝালে 2 + ভার্ব 1 বসে। হ্যাঁ, তুমি উদ্দেশ্য নাই বুঝলা, কিন্তু তুমি তো এটা বুঝবা যে এটা হচ্ছে এই যে ফুডস কথাটা আছে, এই ফুডসটা হচ্ছে কি, এটা একটা বস্তু। আর বস্তু হয় যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 2 + ভার্ব 1 অর্থাৎ 2 লিভ হবে। এখানে লিভ ছিল, শুধু লিভ ছিল, এখানে তোমাকে দিতে হবে 2 লিভ। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে তোমাকে কিছু এক্সট্রা রুলসও মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে কি, যখন দেখবা যে মডাল ভার্বের পরে 2 আসে, তাহলে ভার্ব 1 বসবে। মডাল ভার্বের পরে বা 2 এর পরে যদি বি কথাটা থাকে, তাহলে ভার্ব 3 হবে। বি কথাটা যখন থাকবে তখন ভার্ব 3 হবে। যখন ব্র্যাকেটে এরকম নট দেওয়া থাকবে, এরকম নট দেওয়া থাকবে, নট তারপরে ভার্ব 1টা থাকবে, তখন ডু নট, ডাজ নট, ডিড নট, তারপরে ভার্ব 1টা ব্যবহার করতে হবে। অর্থাৎ ব্র্যাকেটে যখন নট থাকবে, তারপরে ভার্ব 1টা ব্র্যাকেটে দেওয়া থাকবে, তখন ডু নট, ডাজ নট, ডিড নট কথাটা ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব 1 নিতে হবে। এখন ডু নট, ডিড নট, ডাজ নট কখন, যখন এটা বর্তমান বোঝাবে, আর অতীত বোঝালে ডিড নট। ঠিক আছে। ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস আদার ওয়ার্ড থাকলে ক্যান বা উইল নিতে হবে এবং ভার্ব 1 ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে মাঝে মাঝে থাকবে, এগুলো সবসময় থাকবে না। এই রুলসগুলো এগুলো অতিরিক্ত রুলস হিসেবে নেওয়া হয়েছে। ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস আদার ওয়ার্ড থাকলে কুড বা উড নিতে হবে, তারপরে ব্র্যাকেটের ভার্ব 1 নিতে হবে। ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস আদার ওয়ার্ড থাকলে উড হ্যাভ প্লাস ভার্ব 3 নিতে হবে। চলমান ঘটনা বোঝালে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করে তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। চলমান, ফ্যানটি ঘুরতেছে, তার মানে এটা চলমান। তো এরকম চলমান ঘটনা বোঝালে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। উচিত অর্থে বা লিস্ট থাকলে, উচিত অর্থে বুঝাইলো বা লিস্ট কথাটা থাকলো, তাহলে শুড প্লাস ভার্ব 1 কথাটা ব্যবহার করতে হবে। প্রেজেন্টের পরে অ্যাসিভ বা সিন্স থাকলে ওয়্যার অথবা V2 হবে। এক্ষেত্রে যদি ব্র্যাকেট এরকম করে লেখা থাকে বি, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ওয়্যার। আর যদি মূল ভার্বটা থাকে, তাহলে সেক্ষেত্রে এটার যে ভার্ব 2 হয় সেই ভার্ব 2টা লিখতে হবে। পাস্টের পরে অ্যাসিভ বা সিন্স থাকলে হ্যাড প্লাস ভার্ব 3 হয়। অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট এগুলো যদি থাকে, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 বসাইতে হয়। ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব 2 করে দেবা। এটা কম্প্রিহেনসিভে প্রথমে তোমাদেরকে বলে দিছি। ভবিষ্যৎ বোঝালে উইল প্লাস ভার্ব 1 ব্যবহার করতে। ঠিক আছে, এগুলা এক্সট্রা রুল, এগুলা মাঝে মাঝে প্রয়োগ হতে পারে। ঠিক আছে, চলে যাচ্ছি এবার কোশ্চেনে। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেইল। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেইল। তো এইখানে দেখো যে যে ভার্বটা আছে এটা কিন্তু ভার্ব 1-এ আছে। এটাকে এখন ভার্ব 2 করতে হবে না 3 করতে হবে? এটা ভার্ব 3 করতে হবে, কারণ এখানে অক্সিলারি আছে। অক্সিলারি পরে কি হয়, ভার্ব 3 হয়। তাহলে এখানে কি হবে, পুট। এই পুটই থাকবে এখানে, পুট। ঠিক আছে, কারণ অক্সিলারির পরে কি হয়, ভার্ব 3 হয়। এটা প্যাসিভ ফর্মে আছে। কারণ এই যে জেলে পাঠাইছিল, জেলে জেলে রাখছিল, হ্যাঁ, একটা গরিব মানুষ, তাকে জেলে রাখা হয়েছিল। এটা জেলে তো এই গরিব লোকটা নিজে রাখে নাই, তাকে রাখা হয়েছিল। তার মানে এই কাজটা সে নিজে করেনি। তখন অর্থাৎ সাবজেক্ট যখন কাজ করে না, তখন কি করতে হয়, অক্সিলারি প্লাস ভার্ব 3। যেহেতু অক্সিলারি দেওয়াই আছে ওয়াজ, তোমাকে শুধু ভার্ব 3টা লিখলেই হয়েছে। এরপর দেখো, যেহেতু এখানে ওয়ান্স কথাটা এটা অতীতের কোনো ঘটনা, এই জন্য তোমাকে কি করতে হবে, সবগুলোই পাস্ট ফর্মে রাখতে হবে। তো এখানে ডু আছে, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে কি, ডিড। তো এখানে ডিড বসাই দিলাম। তারপর একটা আছে দেখো, ভিজিট আছে। এই ভিজিটকে তোমাকে জাস্ট ভিজিটেড বানায় দিতে হবে, ভার্ব 2 করে দিতে হবে। এরপরে কি আছে, এ কেস, মামলা। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, কি মামলা কি নিজের কাছ থেকে করতে পারে? মামলা কি নিজের কাজ করে? কাজ করে না। তাহলে যখন সাবজেক্ট কোনো সাবজেক্ট যদি নিজের কাছ থেকে করতে না পারে, অথবা সাবজেক্টের যদি কোনো বস্তু হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে,
অক্সিলারি প্লাস ভার্ব থ্রি, যেহেতু এটা অতীত তাহলে এখানে হবে ওয়াজ ফাইল্ড। ওয়াজ, এই ফাইলের ভার্ব থ্রি কি ফাইল্ড, ওয়াজ ফাইল্ড বসাই দিছো, হয়ে গেছে। এরপরে দেখো পরেরটায় দি কিং ইনকোয়ার, তো ইনকোয়ারের ভার্ব টু ইনকোয়ার্ড, কি যোগ করে দিলে হয়ে গেল। এরপরে ফাইন্ডের ভার্ব টু কি ফাউন্ড, এই জায়গায় তোমার কি লিখতে হবে ফাউন্ড লিখতে হবে, ফাউন্ড। অনেক কিন্তু ফাইন্ডেড লেখে, ফাইন্ডেড কিন্তু না, ফাউন্ড, FOUND, ঠিক আছে, FOUND, ফাউন্ড। এই ফাইন্ডের ভার্ব টু কি, ফাইন্ডের ভার্ব টু হচ্ছে ফাউন্ড, ঠিক আছে। এখানে তুমি জাস্ট কি বসাবা, ফাউন্ড কথাটা বসাবো, ফাউন্ড, ফাউন্ড, ওকে। আচ্ছা, এরপরে গিভ রয়েছে, তো গিভকে কি করবা, গেপ বানায় দিবা, গিভের পার্ট কি গেপ, তো গেপ বানায় দিবা। তোমার কিন্তু অর্থ বুঝতে হচ্ছে না, ওকে। আচ্ছা, ওকে। এখন দেখো তারপরে কি আছে, উইল বার্ডস কিপ ইন কেস, মানে পাখিগুলোকে খাঁচায় রাখা হয়েছে, তাহলে পাখিরা নিজেরাই কি নিজেদেরকে খাঁচায় রাখছে, রাখে নাই, অন্য কেউ রাখছে। তার মানে এই কাজটা পাখিরা করে নাই, বন্য পাখিরা করে নাই। তাহলে এই জায়গায় হবে কি ওয়ার কেপ্ট, ওয়ার কেপ, কিপের ভার্ব থ্রি হচ্ছে কেপ, কারণ সাবজেক্ট যখন কাজ করে না তখন অক্সিলারি হয়, যেহেতু এটা অতীত সেজন্য ওয়ার, ওয়ার কেন নিয়েছে, কারণ সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এজন্য ওয়ার। আর কিপের ভার্ব থ্রি কি কেপ্ট। এরপরে দেখো যে তারপর আছে ইমপ্রিজন, তাহলে এখানে বার্ডস, বার্ডস তো আর নিজেরা নিজেদেরকে কারাগারে রাখে নাই, হ্যাঁ, তারা বন্দি অবস্থায় ছিল, তাহলে নিজেদের এই কাজটা পাখিরা নিজেরাই করে নাই, এটা অন্য কেউ করছে। তো এজন্য ওয়ার ইমপ্রিজন্ড, ওয়ার, আর ইমপ্রিজনের সাথে ইডি যোগ করে দাও, ইমপ্রিজন্ড হয়ে গেল। হ্যাঁ, এই যে টু আছে, এরপরে একটা টু আছে, টু থাকলে যেটা ভার্ব থাকবে ওইটাই, মানে টু এর পরে ভার্ব ওয়ানই বসে। এরপরে দেখো হি ইমপ্রিজন, তাহলে ইমপ্রিজনরে ইমপ্রিজন্ড বানাই দিতে হবে, মানে ভার্ব টু, ইমপ্রিজনের ভার্ব টু হচ্ছে ইমপ্রিজন্ড। এরপর আছে রিয়েলাইজ, তো রিয়েলাইজকে কি করতে হবে, রিয়েলাইজড, ই আছে ডি যোগ করে দিস। গিভ আছে, এটাকে জাস্ট কি বানাই দিলা, গেভ বানাই দিলা। গিভ আছে, এটাকে জাস্ট কি করলা, গেভ, পাস্ট করে দিলা। হ্যাঁ, দ্যাট উই হ্যাজ নট লেসন দ্যাট, এই যে এটা, আচ্ছা এইখানে সরি, এখানে একটা জিনিস হয়েছে, এখানে দ্য স্টোরি গিভই থাকবে, এটা গিভই থাকবে, এখানে যে গিভ আছে গিভই থাকবে। কেন, কারণ এইটা এই পর্যন্ত এটা ঘটনা ছিল, তারপরে এসে এটা নীতি কথামূলক বাক্য বলা হইতেছে, দ্য স্টোরি গিভ, তো এখানে গিভস হবে, যেহেতু স্টোরি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য গিভস। এই স্টোরি আমাদেরকে একটা লেসন দেয়, একটা শিক্ষা দেয়, দ্যাট উই নট ডু, তার মানে এখানে ডু কথাটা নিতে হবে, যেহেতু পরবর্তীতে আবার প্রেজেন্ট দিয়ে দিছে, মানে অতীত শেষ, এখন প্রেজেন্ট আলোকে কথা বলতেছে, তো এই জন্য কি ডু নট ডু, ডু নট ডু। দেখো কত সহজ, রাইট ফর্ম অফ ভার্বস, ওকে। আচ্ছা, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, খুব সুন্দর করে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, কোন অ্যান্সারগুলো এখানে হবে সেটা দেওয়াই আছে এই জায়গায়, ঠিক আছে। যারা এই হ্যান্ড নোটটা নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে। আচ্ছা, এরপরে আসি যে অতীত নয় এরকম সেন্টেন্স কমপ্লিট করার জন্য এয়ার, এটা অতীতের কথা পাওয়া যাচ্ছে না, দেখো এখানে পরবর্তীতে ইজ আছে, তার মানে এটা অতীত না, এটা বর্তমান। তো এয়ার ইজ, এখানে বি মানে ইজ, এই বি মানে কি এম ইজ আর বা ওয়াজ আর, এই বি মানে হচ্ছে নর্মালি এম ইজ আর, হ্যাঁ, বি মানে হচ্ছে এম ইজ আর, বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তো নর্মালি বি বলতে আমরা কি বুঝি, এম ইজ আর কি বুঝি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং, এখানে সাবজেক্ট ছিল ইট থাকার কারণে সাবজেক্ট তো নিজের কাজ, ইট তো নিজের কাজ নিজে করতে পারে না, আর অক্সিলারিটা দিয়ে দিছে, এখানে জাস্ট তোমাকে পলিউটেড কথাটা লিখতে হবে। কেন, কারণ ইট তো নিজের কাজ নিজে করতে পারে না, আর নিজের কাজ নিজে করতে না পারলে সেটা প্যাসিভ ফর্ম হয়, আর প্যাসিভ ফর্ম মানে কি অক্সিলারি প্লাস V3। উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড, এখানে ডু, এখানে দেখো অ্যান্ডের আগে কোন ভার্ব ছিল, ভার্ব ওয়ান ছিল, তাহলে অ্যান্ডের পরে একই টাইপের ভার্ব হবে, মানে ডুই থাকবে। এরপর দেখো দিস ফায়ার ইমিটস,
স্মোক, দিস ফায়ার ইমিটস স্মোক হুইচ কন্টামিনেট এয়ার। তো কন্টামিনেটকে জাস্ট তোমাকে কী বানাইতে হবে, কন্টামিনেটস বানাইতে হবে, কারণ এখানে দিস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বের সাথে এর যোগ করতে হয়েছে। বাই থাকলে বলছিলাম যে কিছু ফ্রেজ বা প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তো বার্নকে জাস্ট কি বানাই দেবা, বার্নিং বানাই দেবা। বার্নকে জাস্ট কি বানাই দিলা, বার্নিং বানাই দিলা, আইএনজি করে দিলা। এয়ার পলিউশন অলসো হ্যাপেন, এয়ার পলিউশন এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য হ্যাপেনের সাথে এর যোগ করতে হবে, হ্যাপেন্স। হোয়েন কুল অ্যান্ড অয়েল, কুল অ্যান্ড অয়েল, হ্যাঁ, কুল অ্যান্ড অয়েল বার্ন। দেন কুল, এখানে কোল হবে, যদিও কোল মানে কয়লা এবং তেল, বার্ন মানে পোড়ানো হয়, তাহলে কয়লা এবং তেলকে নিজেকে পোড়ায় না, অন্য কেউ পোড়ায়, তাহলে এখানে কি হবে, কোয়েল অ্যান্ড ওয়েল আর বার্নড। এই বার্নকে কি মানে, তো বার্নড মানে বার্নের V3 হচ্ছে বার্ন, আর যেহেতু কোল, এখানে কোল আর ওয়েল হচ্ছে বস্তু, এই জন্য এটা প্যাসিভ হয়েছে, মানে এটা নিজের কাছ থেকে করে নাই, এই জন্য এটা প্যাসিভ হয়েছে। প্যাসিভ মানে কি, অক্সিলারি প্লাস ভার্ব 3। মডালের পরে বি থাকলে ভার্ব 3 হয়, তো এখানে হোল্ডের ভার্ব 3 কি, হেল্ড, হোল্ডের ভার্ব 3 হচ্ছে হেল্ড। ইট ইজ হাই টাইম কথাটা থাকলে ভার্ব 2 হয়, এখানে চেক ছিল, এখানে এটার ভার্ব 2 যেটা হবে সেটা, চেকের ভার্ব 2 কি, চেক, চেকের ভার্ব 2 হচ্ছে কি, এখানে চেকের জায়গায় কি লিখতে হবে, চেকড লিখতে হবে। হ্যাঁ, এখানে জাস্ট কি লিখবা, চেক, চেকের জায়গায় কি লিখছো, চেকড, ওকে। আচ্ছা, ওকে। আদারওয়াইজ উই সাফার, উইল সাফার ভবিষ্যৎ বুঝাইতেছে, তাহলে এই জন্য এখানে উইল সাফার, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এখানে দেখো বি মানে যদিও অ্যামিজার, কিন্তু এখানে উচিত অর্থে ব্যবহার হইতেছে, তো এখানে হবে শুড বি, অ্যাওয়্যার অফ কিপ। এক সেন্টেন্সে 2 ভার্ব, তাহলে একই সেন্টেন্সে যদি 2টা ভার্ব থাকে, তাছাড়া এখানে অফ আছে, অফের পরে আইএনজি হয়, তো এটাকে আইএনজি করতে হবে, কিপিং। দি গভর্নমেন্ট উচিত অর্থে ব্যবহার হইতেছে, উচিত অর্থে যদি ব্যবহার হয় তাহলে এখানে শুড কথাটা আসবে। এক কথায় সরকার দিয়া যদি এরকম কোনো সেন্টেন্স থাকে যে গভর্নমেন্ট শেষের দিকে কোনো রাইট ফর্ম পারপাসে কোনো কোশ্চেনে যদি এরকম গভর্নমেন্ট উল্লেখ থাকে, গভর্নমেন্ট, এটা অবশ্যই শেষের দিকে, প্রথম দিকে থাকলে হবে না, শেষের দিকে, তাহলে শুড প্লাস ভার্ব 1 রাখবা। শুড টেক মানে উচিত অর্থে এটা ব্যবহৃত আছে। টু বি, এই যে বি আছে, 2 এর পরে বি আছে, 2 এর পরে বি থাকলে এটাকে ভার্ব 3 করতে হবে, ব্রিং। এই ব্রিং এর ভার্ব 3 হচ্ছে কি, ব্রট, BROUGHT, ব্রট, ঠিক আছে। তো এই ছিল আলোচনা আজকের, যে তোমাদেরকে আমি রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনা আজকে তোমাদের মাঝে প্রেজেন্টেশন করলাম, রাইট ফর্ম অফ ভার্বস। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।